ছিল ওই সময় কে কে ছিল দিদি? ওর অফিসের দুজন কলিগ ছিল, একজন রাতে 10টায় এসেছিল, একজন রাতে 3টে এসেছিল। রাত্রেবেলা 12টা 12:30 আমাকে লাস্ট কল করেছিল যে সকাল 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে, আমি কালকে দুর্গাপুরে যাব, তুমি একটু পরিতোষ আমাকে একটু বলে দেন। তুই বললেই তো হবে, তুই বল। তারপরে ওর কি শরীর খারাপ ছিল? শরীর কেমন ছিল? ও তো 1-1.5 বছর আগে ওরা একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিয়ে ওরও ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে, একটু মনে হয় মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি বলছি না না, তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দে ছিল, একসাথে থাকবো। আমিও 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, কেন জানি না, আমারও মনে হচ্ছিল ছেলেটা খাওয়া দাওয়া করছিল না। আমার খুব আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে, একদিনই বাড়ি থাকে না। আপনি বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে, অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবাই ডিসাইড করেছিলাম যে আমি আজকে ওনাকে বলবো, কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে। এবার দেখলাম যে উনি একটু উনিও বেরিয়েছিলেন। তারপর আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি, দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ও একদিন কথাবার্তা হচ্ছিল, বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত, একটু ওকে অ্যাকামস্টেন্স হতে তো, ও তো নিজেই বলছে যে আমার এখানে বাড়িঘর আছে, আমি এখানে কি করে থাকবো। আসলে আমাদের রুমের প্রবলেম ছিল, তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না, তোমাকে বুঝতে দিচ্ছে না, মনটা তো আপসেট, ওঠ না চঞ্চল, মাইন্ডটা ঠিকঠাক ছিল না। আমি 3-4 দিন ধরে মা, তো আমি ভীষণ বুঝতে পারতাম। আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে, কেক নিয়ে আসলো, আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো। স্যাটারডেতে আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে, স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো, রাত্রে তো ফিরবো না সাউথ থেকে, কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্স ডে। তো আমি এই জন্য ওর সাথে আসলাম, এসে তানিশকে ঢুকলাম, ও তানিশ থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেল। আমি আবার কিবার আইডিয়াল ভিলায় চলে আসলাম। রবিবার ছেলে আসবে বললো, তো রবিবার বিকেল নাগাদ আসলো, আমাদের সাথে আধা ঘন্টা থেকে যা, তুই বলে কি না আমি পরে আসবো। আপনি যখন সকালবেলা ওর বাড়িতে গেলেন তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন? ও ছিল, ওর দুজন অফিস কলিগ ছিল, হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই, ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও, কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস, আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না। আবার বলতো আমি হ্যাপি আছি। সারা রাত ছিল ওরা? সারা রাত ছিল, হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল, একজন 10টার সময় এসছে, একজন রাতে 3টের সময় এসছে, দুজনেই অফিস কলিগ। ওর বান্ধবী ছিল, সেও অ্যাকম্পানি করছিল। ওকে কি অবস্থায় দেখলেন দিদি? কি অবস্থায়, ওর জামা কাপড়? ও পুরো ডিপ স্লিপে, আর একটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শুয়েছিল। আর একজন মহিলা, আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটে একটা ছেলে, ওকে তেল মাসাজ টাসাজ করছিল তোর জ্ঞানটা ফেরানোর জন্য। বলছে অ্যাম্বুলেন্স আনলাম, অ্যাম্বুলেন্স ছাড়ো, আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি। আমি ওকে গাড়িতে ওঠানো করে আমি গাড়ি চালিয়ে যখন আমি 3তলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো, ওকে অ্যাম্বুলেন্স, আমি বলছি কী হয়েছে, ওকে তুমি অ্যাম্বুলেন্স ডাকো, আমি আসছি এক্ষুনি আসছি। আমি তো লাফিয়ে পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম। তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে। আমি কারোর দিকে তাকাইনি, আমার শাশুড়ি মা ঘরে আরও দোতলা ছিল, আমি কারোর দিকে না তাকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম। বাড়িতে এসে অ্যাম্বুলেন্স কখন আসছে 15-20 মিনিট, ওইসব না করে গাড়িতে আবার সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে, গাড়ির পেছনে বসালো, দুজন বসলো, আমি চালিয়ে সামনে একজন বসলো, আমি নিয়ে ওইতে গেলাম। ওইতে ওরা কেন জানি না বলছে দাঁড়া, আমি আর ওকে ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে, তারপর ডাক্তার ঢোকালো। ঠিক আছে। রিঙ্কু মজুমদার, দিলীপ ঘোষের স্ত্রী, তার আগের পক্ষের ছেলে প্রীতম দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু। প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয় রাত সকালে সাপুরজির আবাসন থেকে দেহ উদ্ধার হয়। এই মুহূর্তে আরজিকর হাসপাতালে তার ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।
এবং দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার কিছুক্ষণ আগেই তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আজকে তিনি যখন খবর পান তিনি দ্রুত ছেলের কাছে চলে আসেন এবং তার গাড়িতে তিনি নিজে গাড়ি চালিয়ে ছেলেকে হাসপাতালে নিয়ে যান। এরপরে তাকে চিকিৎসকরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে প্রীতম দাশগুপ্ত তার ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। সরাসরি আরজিকর মেডিকেল থেকে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, তুমি যেমনটা জানাচ্ছিলে যে প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়ের ময়নাতদন্তের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, পোস্টমর্টমের প্রসেস কিছুক্ষণ আগে শুরু হচ্ছে। গোটা ময়নাতদন্তের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে। পোস্টমর্টমের পর যারা ফরেন্সিক মেডিসিনের ডাক্তার তারা বলবেন কজ অফ ডেথ, মৃত্যুর কারণ কি। আমি প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য। এখানে রিঙ্কু মজুমদার রয়েছেন, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, তার জন্য এই মুহূর্তে মর্গের কাছে তিনি যাবেন। একদিকে যেমন রিঙ্কু মজুমদার রয়েছে, অন্যদিকে প্রীতমের বান্ধবী যে গতকাল রাতে ছিল সেও কিন্তু এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গের সামনে রয়েছে, তার আত্মীয় স্বজনরাও রয়েছে। হঠাৎ করে কি করে এই ঘটনা ঘটলো সেটা নিয়ে কিন্তু যথেষ্ট রহস্য দানা বেঁধেছে। আমি রিঙ্কু মজুমদার দিদি, না না, ওর মনটা পোস্টমর্টমটা আসতে দিন দাদা, পোস্টমর্টম না আসতে দিয়ে কি করে হবে? এরকম করবেন না, খাওয়া দাওয়া এরকম করবেন না, এখন মায়ের মন ঠিক নেই। আচ্ছা দাদা, আপনাদেরকে আপনারা তো একটা আমরা কি করে বলবো? আমরা একটু আগেও কথা বলার চেষ্টা করেছিলাম। এই মুহূর্তে আমরা সরাসরি যে ছবি দেখাচ্ছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গের সামনে। রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের স্ত্রী তিনি রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন এবং তিনি মর্গের ভেতরে যাচ্ছেন এবং মর্গের সামনে এই মুহূর্তে ময়নাতদন্তে পোস্টমর্টমের যারা ডাক্তার তাদের সঙ্গে তিনি কথা বলবেন। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং আমরা দেখছি যে যদি কথা বলার মতো পরিস্থিতি, পরিবারের সদস্যরা বলছেন যে কথা বলার মতো পরিস্থিতি এই আপনাকে কি ডাকলো দিদি? ডাকলো ওখান থেকে? দেখো, কিছুক্ষণ আগে উনি কথা বলছিলেন কিন্তু এই মুহূর্তে পরিবারের সদস্যরা তাকে অ্যাকম্পানি করে যে মর্গ সেখানে নিয়ে যাচ্ছেন এবং সেখানে আরও যারা ফ্যামিলি মেম্বার্স তারা রয়েছেন। গোটা পোস্টমর্টমের প্রসেস সেটা ভিডিওগ্রাফি করা হবে এবং তারপর মৃত্যুর কি কারণ, কজ অফ ডেথ কী আছে সেটা পুরোপুরি স্পষ্ট হবে। মাত্র 26 বছরের যুবক, গতকাল রাত 12টার সময়ও রিঙ্কু মজুমদার সঙ্গে তার মায়ের সঙ্গে কথা হয়েছে। শুধু তাই নয়, মাদার্স ডে ছিল, মাদার্স ডেতে রীতিমতো উপহার নিয়ে এসেছিল মায়ের জন্য। হঠাৎ কী এমন ঘটনা ঘটলো যাতে এই 26 বছরের যুবক তাকে বাড়ির ভেতর থেকে পাওয়া গেল, সেই গোটা ঘটনা ঘিরেই কিন্তু রহস্য ক্রমশ দানা বাঁধছে। কিন্তু আমরা বারবার যেটা বলছি, পোস্টমর্টমের প্রসেস আর অল্প কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। পোস্টমর্টমের পর মৃত্যুর কি কারণ সেটা স্পষ্ট হবে। টেকনো সিটি পুলিশ স্টেশনে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।